সুপ্রিয় দর্শক, আর টিভির প্রতি মঙ্গলবারের আয়োজন গণতন্ত্রের সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আমরাও খান। দর্শক, গতকাল মেহেরপুরে 2 জন সহ 2 ধাপের ইউপি নির্বাচনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 27 জন। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থক এবং বিদ্রোহী কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটছে এসব সহিংস ঘটনা। নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইউনিয়নের সংঘর্ষের ঘটনা প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে গণমাধ্যমে। দ্বিতীয় ধাপে 846 ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে আগামী 11 নভেম্বর। নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা করছে মাঠ প্রশাসন। হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ এবং মামলার আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিভিন্ন ইউনিয়ন পরিষদে। এমন এক পরিস্থিতিতে আমাদের আজকের আলোচনার বিষয়, ইউপি নির্বাচন, সংঘাত সংঘর্ষ কি অনিবার্য? আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন স্ক্রলে দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনার বিষয় ইউপি নির্বাচন, সংঘাত সংঘর্ষ কি অনিবার্য? গোলাম সারোয়ার মিলন, আপনাদের দিয়ে আমি শুরু করতে চাই। আপনাদের জানেন যে দ্বিতীয় পর্যায়ে নির্বাচনটা 11 নভেম্বর থেকে শুরু হবে। এর ভিতরেই কিন্তু পত্রিকান্তরে তথ্য যে মতান্তর আছে, তাতে করে 32 জন মারা গেছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। এবং যেদিন ইসি মিটিং করেছে এই সহিংসতা বন্ধের জন্য, সেদিনকে একই দিনে 7 জন নিহত হয়েছে, অর্থাৎ থামছে না সহিংসতা। এই বিষয়টা কীভাবে আপনি মূল্যায়ন করবেন? এটা কি ইসির দুর্বলতা বা ইসির অযোগ্যতা, যেটা অনেকে প্রশ্ন তুলেছেন? ধন্যবাদ আমার প্রিয় সঞ্চালক সেলিম আমরাও ভাইকে। সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সহ আলোচক আমার প্রিয় কাউসার ভাই এবং আমার তৈমুর ভাইকে এবং RTVর অগণিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমে কিছু সূচনায় যে কথাটি বলতে চাই যে প্রায় 100 বছরের প্রতিষ্ঠানে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা কিন্তু দেখেছি যে কত আনন্দ উৎসবের মধ্য দিয়ে নির্বাচন হতো। এবং এটা একটা, এই নির্বাচনের মাধ্যমে তারা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এর মধ্য দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করত এবং তারা তাদের সেরকম উপযুক্ত প্রতিনিধি সেভাবে নির্বাচিত হতো। কিন্তু আজকের প্রেক্ষাপটে আপনি যেটা বললেন যে এক নরসিংদীতেই 9 জন মারা গেছে, আপনি কিছুক্ষণ আগে মেহেরপুরের ঘটনা বললেন, এমনিভাবে প্রায় 27 থেকে আমি অফিসিয়ালি জানি 32 জনের মতো মারা গেছেন। এই যে অবস্থা, এই অবস্থায় যেটা বলবো যে আজকে নির্বাচন কমিশন বিব্রত, সরকার আমি মনে করি উদ্বিগ্ন এবং অস্বস্তিতে আছে এবং জনগণ উৎকণ্ঠায় আছে, আওয়ামী লীগ অস্বস্তিতে আছে। এই হলো দেশের অবস্থা। কেন বললাম এই কথাটা? যে আজকে দেখেন ওবায়দুল কাদের ভাই বলছেন, যদি এটা রাজনৈতিক বক্তব্য মনে করি, উনি বলছেন যে কেউ যদি বিনা ভোটে কিংবা কৌশল করে নির্বাচনে জিততে চায় তাকে সেই করতে দেওয়া হবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মনে করি এটা কতটুকুনি করতে পারবেন জানি, এটা রাজনৈতিক বক্তব্য। এখন 200 নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বিনা প্রতিনিধি। আমি সেই জায়গায় আসছি অলরেডি। উনি এই কথা বলার পর 200 নির্বাচন হয়েছে এবং দ্বিতীয় ধাপে যে পরশুদিন 11 নভেম্বর যে নির্বাচনটা হবে, সেখানে আপনার 846 জন আপনার আওয়ামী লীগের প্রার্থী, তার মধ্যে 691 জনের বিদ্রোহী প্রার্থী অথবা সচেতন প্রার্থী, আপনি যেভাবেই আপনি এটা করেন। তো এখন আমি যে কথাটি বলতে চাই যে এই যে নির্বাচন কমিশন বলল যে কি সে বিব্রত এবং এই রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা রাখছে না। এখন রাজনৈতিক দল বলতে তো আমি মনে করি এখানে একমাত্র আওয়ামী লীগই, এবং এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগই। বিএনপি স্বতন্ত্র, আনুষ্ঠানিকভাবে বিএনপি কিন্তু নির্বাচন করছে না এবং বিএনপি কিন্তু স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছে। আমি যেটা বলতে চাই, আওয়ামী লীগের সমস্যা হয়ে গেছে এই যে মার্কা দেওয়ার কারণে ত্যাগী নেতারা আজকে সেখানে মূল্যায়িত হচ্ছে না, মনোনয়ন বাণিজ্য হচ্ছে। এবং আমি আপনাকে মেহেরপুরের ঘটনা বলেন, একটি তথ্য গোলাম সাহেব, আপনি বলুন যে বিএনপি কিন্তু 311 জন, এবং সেখানে অভিযোগ উঠেছে যে অর্থাৎ প্রত্যাহার বাণিজ্যও কিন্তু আছে, অর্থাৎ সকলেই আক্রান্ত হচ্ছে নানাভাবে। আমি এখানে প্রথমে একটু বলি নেই, যেমন আমার জানা মতো একটা উদাহরণ, একটা ইউনিয়ন উদাহরণ দেই যে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন একটা ইউনিয়ন আছে, এইখানে যিনি সভাপতি
তিনি পোর খাওয়া আওয়ামী লীগের একজন নয়, উনি নমিনেশন পান নাই, নমিনেশন পেয়েছেন অন্যজন, অর্থাৎ উনি যদিও সেক্রেটারিতে ওই যে হাইব্রিড লোকেরা আওয়ামী লীগে গিয়ে ঢুকছে এবং বনয়ন বাণিজ্য হয়েছে। আজকে এই যে আওয়ামী লীগের যে অবস্থা, ভবিষ্যতে এই এমপি ভার্সেস এই যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচনকে কেন্দ্র করে যে অবস্থা চলছে, এতে করে কিন্তু ভবিষ্যতে যিনি সংসদ সদস্য আছেন তাকে কিন্তু একটা বিব্রতকর অবস্থায় পড়তে হবে এবং তাকে কিন্তু এর জবাবদিহিতা করতে হবে। কারণ এই জন্য আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনার মাধ্যমে আজকে যেটা শুনলাম, এটা কাউসার ভাই তার বক্তব্যে বলবেন, আমার প্রিয় কাউসার ভাই, যা কিছু কিছু জেলায় ওরা উন্মুক্ত ছেড়ে দিবে, যে কোনো নৌকা থাকবে না। তো সেটা যদি হয়ে থাকে তাহলে আজকে আমি মনে করি যে এইটা যদি প্রতিটা ইউনিয়নে যদি হইতো তাহলে নির্বাচনটা হয়তো গ্রহণযোগ্য হইতো, যেটা সাধারণ মানুষ চায় যে সুষ্ঠু নির্বাচন, প্রতীক ছাড়া বলতে প্রতীক ছাড়া। হ্যাঁ, ধন্যবাদ গোলাম সরওয়ার। আবারও আসবো আপনার কাছে। তুমির আলম খন্দকার, আপনি বলুন যে আপনারা তো প্রথমে বলেছিলেন যে বিএনপি অংশ নেবে না, অর্থাৎ দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরবর্তী পর্যায়ে আছে 311 জন। এর ভিতরে আপনার মহাসচিব বলেছেন যে তারা দলীয়ভাবে করবে না, স্বতন্ত্রভাবে করবে, তারা করছে, কিন্তু আপনাদের বিরুদ্ধে ধরনের অভিযোগ আছে, সংঘাত সংঘর্ষের এবং প্রত্যাহার বাণিজ্যের অভিযোগ আছে। যে অবস্থা চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এই বিষয়টি থেকে, এবং ইসি বলছে যে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের বিষয়, তারা কন্ট্রোল করতে পারছে না, আপনি কি বলবেন? সম্মানিত সঞ্চালক, সম্মানিত সহ আলোচকবৃন্দ, উপস্থিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এটা তো আমাদের বিরুদ্ধে একটা অভিযোগের কথা বললেন। আমি তো আরটিভির বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। সেটা হলো, আপনার অনুষ্ঠানটার নাম হলো গণতন্ত্রের সংলাপ। দেশে তো গণতন্ত্রই নেই, কিসের সংলাপ হবে? আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্রই তো নাই দেশে। গণতন্ত্র যদি থাকতো তবে এই ইউনিয়ন পরিষদে অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করতো, তাদের নাম দিয়েই করতো, পোস্ট পজিশন দিয়েই, তাদের দলীয় ব্যানার দিয়ে করতো। সেই সুযোগটা বাংলাদেশ এখন নাই। প্রথম কথা হলো, একটু গোড়ার দিকে যাই, যে আমাদের এই যে ইউনিয়ন পরিষদের যে সিস্টেম, এটা 100 বছর না, 100 বছর পুরাতন, আরও বেশি। আগে এটা ছিল ইউনিয়ন বোর্ড, বোর্ড অফিস মানে বলতে এই ইউনিয়ন বোর্ডকে বোঝাইতো। সেখানে দলীয় কোনো বিষয় ছিল না, এটা ওপেন ছিল, জনগণের উপরে এটা নির্ভর করত। এলাকার মধ্যে যে পপুলারিটি অর্জন করার জন্য যে কাজ করতে হয়, এলাকায় যেতে হয়, এলাকার মানুষের কাজ করতে হয়, মসজিদ, মাদ্রাসা, শ্মশান, গোরস্থান, তারপরে ব্রিজ, বাসের সাঁকর থেকে শুরু করে বিয়া শাদী সব কিছু, রুগীর জন্য চিকিৎসা করা, চিকিৎসায় সহায়তা করা, এগুলি করে করে একটা মানুষ এলাকায় নেতৃত্বটা গড়ে উঠত। এখন কিন্তু সেই সিস্টেমটা নাই। এই বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার যেটা করছে সেটা হলো যে এখন একটা নমিনেশনের একটা সিস্টেম করে দিয়েছে, যে এখন শুধু ঢাকায় বড় বড় নেতাদের বাড়ি বাড়ি করলেই চলে, এলাকায় যাওয়া লাগে না। এলাকায় যে জনগণের সেবা করার কোনো প্রয়োজন হয় না, বাড়ি বাড়ি আপনি ঘুরবেন, ঘুরে এই নেতারা, ঢাকার নেতারা সন্তুষ্ট হতে পারলেই একটা নমিনেশনের কাগজ ধরাই দিলেই তখন ওই এলাকার যারা দলীয় নেতাকর্মী আছে তাদের একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় তার পক্ষে কাজ করা। এই জন্যই দেশে ওই রিমান্ড বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, এসব কথাগুলি শুরু হয়েছে। এবং নমিনেশন বাণিজ্য রাজনৈতিক দলে এখন এটা একটা বিষয়। এখন রাজনৈতিক দলের নমিনেশনের ব্যাপারে প্রথমে বিবেচনা করে লোকটা টাকা পয়সা। যে প্রশ্ন করতে চাই যে আপনারা সম্প্রতি যে আন্দোলন করছেন এবং বলছেন যে ইসির অধীনে কিংবা সরকার অধীনে কোনো নির্বাচনে আপনারা যাবেন না, কিন্তু আপনারা একদম ইউটার্ন দিয়েছেন যে নির্বাচন অংশগ্রহণ করছেন, এই ব্যাখ্যাটা কি আছে? দল কোনো নির্বাচনে অংশগ্রহণ, অর্থাৎ ফখরুল ইসলামকে বলেছেন যে ব্যক্তিগতভাবে দাঁড়াতে পারবে, তাহলে তো এক ধরনের সিগন্যালই দেওয়া হলো নাকি? দলগতভাবে দল কোনো নির্বাচন করছে না। এখন কেউ যদি দাঁড়ায়, তার বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়ার কথা, সেই অ্যাকশনটা দল নেবে না। এই জন্য নেবে না যে তার থেকেই দাঁড়ায় না যে আপনাদের সম্মতি মনুসম্মতি আছে। আমি বলি কথাটা শোনেন, দলকে তো অনেক কিছু বিবেচনা করতে হয়। এমনও দেখা যায় আমাদের দলের অনেক চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা দীর্ঘদিনের এই পদে আছে, তারা বারবার নির্বাচিত হয়। সেই তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য দল নির্বাচন করলো না, কিন্তু তারা নির্বাচন করলে সেখানে দল কোনো অ্যাকশনে গেল না, এটি বিষয়। কিন্তু পাশাপাশি আপনি দেখেন যে বিএনপি যেই কথাটা বলতেছে যে এই নির্বাচন কমিশনের অধীনে বা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। কেন যাবে? যদি বিএনপি যায় তাহলে আজকে তো
আপনার যে রিপোর্ট সেই রিপোর্টে হলো 32 জন এই পর্যন্ত হত্যা হয়েছে। মতান্তরে 32 জন 30 আমাদের জন কাছে যে ইনফরমেশন, এটা তো আমরা তো আরো বেশি জানি। এই যে প্রতিদিনই খুন হচ্ছে, প্রতিদিনই খুন হচ্ছে, এবং যেটা হচ্ছে সেটা হলো আওয়ামী লীগকে হত্যা করতেছে। আওয়ামী লীগের এবং এই নমিনেশন বাণিজ্য দিয়া দেখা যায় যে যারা বোনাফাইড আওয়ামী লীগার, তারা এখন তাদের চেয়ে যারা হাইব্রিড আওয়ামী লীগার, এই হাইব্রিড ওলারাই এখন আগায় আছে, এবং হাইব্রিডেতেও এই রাজনীতিটাকে কুলুষিত করে ফেলে। যারা বোনাফাইড আওয়ামী লীগ করে বা বোনাফাইড বিএনপি করে, ওখানের মধ্যে তাদের কিন্তু একটা জনগণের কাছে একটা জবাবদিহিতা আছে। কিন্তু যারা হাইব্রিড, তাদের জবাব দিতে হলো তাদের নিজের কাছে, নিজের স্বার্থের কাছে। নিজের স্বার্থটা পূরণ হলে আর কিছু লাগে না। আপনি দেখেন যে এই বাংলাদেশে এখন যেটা চলছে সেটা হলো যে নির্বাচন নামক একটা খেলা হবে, জনগণের অর্থেই খেলাটা হয়। এই যে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পালতে বা নির্বাচন কমিশনকে লালন পালন করতে জনগণের কোটি কোটি টাকা খরচ হয়। সেই নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে জনগণের কোনো নিরাপত্তা দিতে পারে না, ভোটারদের কোনো নিরাপত্তা দিতে পারে না। ভোটাররা যে গিয়ে সেখানে ভোট দিবে, সেটা স্বাচ্ছন্দ্য অনুযায়ী তার নিজস্ব ক্যান্ডিডেটকে ভোট দেবে, সেটা পারে না। এই নির্বাচন কমিশন এবং এই সরকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করবে, প্রত্যেকটা দল যাতে নির্বাচনে পার্টিসিপেট করতে পারে সেই সুযোগটা করে দেওয়ার মতো অবস্থান পরিবেশ সৃষ্টি করতে পারে না। তাই এদের অধীনে নির্বাচন করে লাভ কি? এদের অধীনে নির্বাচন করে এই খুনের শিকার হয়ে সর্বশেষ প্রশ্ন, যে আপনি কি মনে করেন যে দলীয় সরকার বিভিন্ন সময় ছিল, সকলে এই নির্বাচন এই পরিবেশ সৃষ্টি করতে কি পেরেছে, যে ভোটাররা তাদের নির্বাচন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পেরেছে? আপনাদের সময় ছিল? দলীয়, হ্যাঁ, আমাদের সময় ছিল, এরকম ছিল। ধন্যবাদ। শুনেন, দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন এই বর্তমান সরকার করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই কাজটা করলো, যে স্থানীয় সরকার নির্বাচন কোনোদিন দলীয় ব্যানার হয় নাই, যেটা এখন শুরু হচ্ছে। ধন্যবাদ। আবারও আসবো এবিএম রিয়াজুল কবির কাউসার, আপনি বলুন যে উনি বলেছেন যে বিএনপির সময় এটি ছিল না, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মৃত্যুর মিছিল থামছে না, নেতার বিরুদ্ধে নেতা, দলের বিরুদ্ধে দল, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ। যত লোক বেশি মারা গেছেন, অধিকাংশই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী পারস্পরিক দ্বন্দ্বের সঙ্গতে জড়িয়ে কিন্তু মারা গেছে। এই বিষয়টি আপনি বলবেন যে কেন ঘটছে, কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না, বলবেন। একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নিই। দর্শক, আপনার পরিচিতি বলুন, আপনার প্রশ্নটি সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি মুরাদ হোসেন কুমিল্লা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হয়েছে যে আগে কখনো দলীয় প্রতীকে কোনো নির্বাচন হয়নি, এখন আমাদের বর্তমানে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। যতটুকু আমি জানি যে আমাদের বাংলাদেশের 3টা জেলাতে নৌকা প্রতীক দিচ্ছে না, তাহলে সেটা কি আমাদের ভুল ছিল কিনা যে দলীয় প্রতীক দেওয়াটা? তাহলে কেন 3টা জেলাতে দলীয় প্রতীক দেওয়া হচ্ছে না? আমার এটাই প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ। এই উত্তরটি আপনি দিবেন। সেলিম আমরা খান, সম্মানিত সিনিয়র আলোচক বৃন্দ, যারা আরটিভি অনুষ্ঠানটি দেখছেন, যারা আগামী 11 নভেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদে ভোট দেবেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তৈমুর ভাই যথার্থ বলেছেন, তৈমুর ভাইয়ের কথাই বলবো। আর প্রথমে বলবো কি জানেন তৈমুর ভাই, বাংলাদেশে এখন গণতন্ত্র আছে বলেই আপনারা আমাদের প্রায় 32টা চ্যানেলে এমন কোনো কথা নাই যেটা বলছেন না। এটাই গণতন্ত্র। সরকারের বিরুদ্ধে বিষেধাঘাত থেকে শুরু করে যে কোনো আলোচনা আর সমালোচনা আপনারা করছেন, এটাই গণতন্ত্র আমরা মনে করি, বিরামহীনভাবে বলে যাচ্ছেন। হ্যাঁ, তৈমুর ভাই আরেকটা কথা বলেছেন। দেখুন, একসময় স্থানীয় সরকার নির্বাচন হতো, কিন্তু সবাই জানতো কে কোন দলের প্রার্থী। অমুকে বিএনপি, অমুকে জাতীয় পার্টি, অমুকে আওয়ামী লীগ। আমরা জননেত্রী শেখ হাসিনার সরকার দেখেছে যে না, এটা যেহেতু জনগণ বলছেই, সেটার রূপ দিতে কিন্তু এই দলীয়ভাবে চেয়ারম্যান নির্বাচন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আইন পাশ করা হয়েছে। এই যে তৈমুর ভাই, উনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলেন, কার নির্দেশে উনি আগের দিন ওনার প্রার্থিতা প্রত্যাহার করলেন, নির্বাচন থেকে সরে গেলেন? ওটা তো নির্দলীয় নির্বাচন ছিল, দলীয় সিদ্ধান্তে উনি আগের দিন প্রত্যাহার করেছিলেন। আমরা এটার আইনগত না, ইউনিয়ন পরিষদ তো এতটা ছিল না। না, আমি না, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন সব একসাথে হয়েছে, একই আইনে হয়েছে। যে সিটি কর্পোরেশনের না, একটি সময় তো ইউনিয়ন পরিষদ এভাবে নিয়ন্ত্রিত হতো না, কোনোটাই হতো না। স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দলীয়ভাবে হতো না।
এখন শুধু স্থানীয় সরকারের সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভায় মেয়র বা এগুলিতে আর ইউনিয়ন কাউন্সিলে চেয়ারম্যানটা দলীয়ভাবে মনোনীত হয়ে থাকে। হ্যাঁ, আমাদের ইদানিংকার পত্রিকায় অনেক নিউজ আসছে, এটাও আমি তৈমুর ভাইয়ের কথার আলোকেই বলবো। দেখুন, আমাদের কিন্তু 2টা ধাপ নির্বাচন হয়ে গেছে, 3য় ধাপ হচ্ছে, 4র্থ ধাপ 28শে নভেম্বর হবে। দেখুন, এই 2টা ধাপে কিন্তু প্রায় 1200 নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই যে মৃত্যুর সংখ্যাটি আমরা আলোচনায় আনছি। আমি যদি ছোট্ট একটা পরিসংখ্যান দিই, আমাদের 11 নভেম্বর দ্বিতীয় ধাপ, এবং তৃতীয় ধাপ হচ্ছে 28 নভেম্বর। আমাদের এই এক সময় নির্বাচন ঘোষণা করা হয়েছিল, করোনার জন্য স্থগিত করা হয়েছিল, সেটার অর্ধেক দ্বিতীয় হয়েছে, এটা তৃতীয়। ওখানে হয়েছিল 204টি, পরের ধাপে হয়েছে 477টি, এখন হচ্ছে 847টা। এই হচ্ছে, দেখুন দলীয়ভাবে হচ্ছে, এটাও কিন্তু তোমরা যথার্থ বলেছেন, আমরা যেটা নিয়ে খুব বিব্রত। এখন বিএনপি অফিসিয়ালি নির্বাচনে আসছে না, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু অনেক প্রার্থী আমরা দেখেছি 576টা ইউনিয়নে বিএনপির প্রার্থীরা নির্বাচন করছে। অবশ্য ওনাদের মহাসচিব ঘোষণা দিয়েছেন যে আমরা কোনো ব্যবস্থা নেব না। আর আমরা মনে করি স্থানীয় সরকারে নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করে সেই দলটা ওই পর্যায়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ এই ভোটাররাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে এবং দলীয়ভাবে। আমি যদি দলীয়ভাবে নির্বাচনটা না করি তাহলে তো ওই জায়গায় আমার একজন দর্শক প্রশ্ন করেছেন 3টি জেলায় কেন, হ্যাঁ, আমি ওটার উত্তর দেব। তাহলে কি আপনারা কি সরে আসছেন? না, আমরা আমাকে দলীয়ভাবে আমাদের সমস্যা হচ্ছে কি, এটা তৈমুর ভাই বলেছেন, হাইব্রিড কারা আমাদের। আমি আমার যে উপজেলায় বাড়ি, রায়পুরা উপজেলা, 24টা ইউনিয়ন, এটা মডেল। বাংলাদেশে এত উপজেলা কোনো ইউনিয়ন কোনো উপজেলায় নেই। আমার ইউনিয়নে 6টা ইউনিয়নে খুব মারামারি হয়, এবং 6টা ইউনিয়নের চেয়ারম্যান কোনো না কোনোভাবে স্থানীয় এমপির মাধ্যমে দলে প্রবেশ করেছে। আমার যে আওয়ামী লীগ নেতা কর্মী, তো পুরখা আওয়ামী লীগ 40-50 বছর তো আওয়ামী লীগ করতেছে, হঠাৎ করে একজন নমিশন পাবে, তাকে কি ছেড়ে দেবে? আর যে আসছে সে তো ওই যে তোমার বের কথা ইনভেস্ট করে আসছে। এটি কেন আপনারা নিয়ন্ত্রণ করতে কেন পারছেন? আমরা চাচ্ছি ত্যাগী নেতারা, এবং তাদেরকে এবার মনোনয়ন বাতিল করা হয়েছে অনেকে করা হয়েছে, কিন্তু অনেকে তো করা হয়নি, এখন অভিযোগ আসছে অনেকের করা হয়েছে, আমরা সেটা চিহ্নিত করার চেষ্টা করছি। এটা কি এত জটিল ব্যাপার যে চিহ্নিত করা যায় না? যায়, কিন্তু ওই ক্যাটালিস্টের মতো ওরা তো লেগে থাকে না। এখানে আমরা করোনার আগে থেকে শুরু করেছি, আমাদের দলে যারা এইভাবে হাইব্রিড পর্যন্ত আওয়ামী লীগের বিরোধী ছিল, আজকে সে হয়ে গেছে আওয়ামী লীগ ক্যান্ডিডেট। আচ্ছা, এটা তোমরা বলেছেন তো, সেটা আমরা চিহ্নিত করার চেষ্টা করতেছি। আরেকটা কথা যে আমার প্রশ্ন যে করেছেন, দেখুন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রায় 13 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমাদের একটা জাতীয় সংসদের একটা আসনে এখন 12 থেকে 15 জন প্রার্থী, যোগ্য প্রার্থী আছেন। একটা ইউনিয়ন পরিষদে তো প্রার্থীর সংখ্যা বেড়েছে, তাই না? সেই আলোকে কোনো এমপিরা কোনো এলাকার নেতারা, তাহলে আপনি বলতে চাচ্ছেন পরোক্ষভাবে যে স্থানীয় সংসদ সদস্যের ইনফ্লুয়েন্স আছে সেখানে প্রার্থী নির্বাচনের ব্যাপারে, যার ফলে দলীয় নেতাকর্মীরা পাচ্ছে না, কিংবা অন্য কোনো মাধ্যমে তারা আসছে। আপনি কি এটি বলতে চাচ্ছেন? দেখুন, এটা কিন্তু স্পষ্ট, সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে কারা প্রার্থী হবেন, আমাদের যে কেন্দ্রীয় স্থানীয় সরকার নির্বাচন বোর্ড আছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমাদের দলীয় সভানেত্রীর নেতৃত্বে, তার নেতৃত্বে এটা হবে। এখানে কোনো এমপি, জেলা সভাপতি, দেখুন আমাদের প্রক্রিয়াটা আমি বলতে চাই, ওনার সই থাকে। আমাদের নিয়মটা হলো ইউনিয়ন কমিটি তারা একটা রেজলিউশন করবে, করে 3 থেকে 5টা নাম প্রস্তাব করবে। উপজেলা কমিটি তাদের মতামত জানাবে, জেলা কমিটি তাদের মতামত জানাবে, যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা কেন্দ্রীয় কমিটিতে পাঠাবে। কেন্দ্রীয় কমিটি সে মনোনয়ন বোর্ডের মিটিং। কিন্তু এতগুলো ধাপ পার হওয়ার পরে কিভাবে তাহলে হাইব্রিড কিংবা যারা দুর্নীতি সম্পৃক্ত ব্যক্তিবর্গ কিভাবে, সেটাই তো আমরা চিহ্নিত করছি সাংগঠনিকভাবে। আপনাদের প্রক্রিয়াটা কি ব্যর্থ হচ্ছে? সেটাই আমরা করতে চাচ্ছি। হ্যাঁ, এখন আসেন মারামারিটা কেন হয় ইদানিং। দেখেন, প্রথম ধাপে দ্বিতীয় ধাপে হয় নাই। এখন করে দেখবেন একটা ইউনিয়নে আমাদের 3 জন প্রার্থী, একজন আওয়ামী লীগের, একজন বিদ্রোহী বা একজন আওয়ামী লীগের আরেকজন নেতা। ওই নেতার উপর ভর করেছে বিএনপির নেতারা, যদি বলে কাউকে ধরে আনো, ওকে বেঁধে আনে, এবং তারাই বলে এই যে মারামারির যে উৎসটা হচ্ছে আমরা লক্ষ্য করে দেখেছি, আমি আমার নিজের উপর থেকে দেখতেছি। অর্থাৎ বিদ্রোহীর প্রার্থীর পিছনে বিএনপির নেতারা ছোটখাটো ঝামেলা করতেছে, ছোটখাটো মারামারি করার চেষ্টা করছে।
আমরা তো বলতেছি জননেত্রী শেখ হাসিনার এই সরকারকে, যেহেতু আগামী 2 বছর একটা জাতীয় সংসদ নির্বাচন, কিভাবে অস্থিতিশীল করা যায়। ওরা তো নির্বাচন, রাজনীতি, সংগঠন ছেড়ে দিয়েছেন, এখন অন্য একটা পথ খুঁজছেন। সাম্প্রতিককালে যে ঘটনাগুলি ঘটেছে, এটা তো কোনো রাষ্ট্রের জন্য কোনো সাংগঠনিক সিদ্ধান্ত হতে পারে না, হয় না, এটা রাজনীতি হয় না। না, আপনারা আপনাদের গ্রাসরুট লেভেলে যে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন, আপনাদের স্তর নিয়ন্ত্রণ করতে পারছেন, সেক্ষেত্রে বিএনপির পরে যে দোষ বর্তাচ্ছে কতটুকু যৌক্তিক দেখুন, মনে করেন আওয়ামী লীগ আপনারা? একটা লড়াকু সংগঠন, লড়াই সংগ্রাম করে এই জায়গায় আসছে। আওয়ামী লীগ নিজেদের মধ্যে কখনো বিভেদ চায় না, কিন্তু বিভেদ সৃষ্টি করছে কারা, সেটা চিহ্নিত করার জন্য আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় আমাদের সম্পাদকরা আছেন, তাদের নিজস্ব কমিটি হয়েছে, এবং এই কমিটিতে আপনি দেখেছেন অনেকের মনোনয়ন দেওয়ার পর বাতিল করা হয়েছে। কোনো কোনো নাম আসতেই পারে, কিন্তু অভিযোগও কিন্তু এখন অসংখ্য আসছে, এবং সেটা আপনি নির্মূল করতে অভিযুক্ত পারেননি। পুনর্বিবেচনা নেওয়া হচ্ছে। সবটা কিন্তু করতে পেরেছেন, কতটা করেছেন কিন্তু আমরা আপনারা? করার চেষ্টা করছি তো, কোনো না, কাজে জনাব প্রসাদ, আপনি বলুন যে এতগুলো স্তর পার হওয়ার পরে কিভাবে আপনাদের এই লোকগুলো আসে, সেই বিষয়টি কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? না, এবং আমাদের তো ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদের তো এগুলো চিহ্নিত করা হচ্ছে, কারা কাদের নাম প্রস্তাব করলো। এটা কি উপজেলা থেকে হয়েছে, না জেলা থেকে হয়েছে, না ইউনিয়ন পরিষদ করেছে, এটাও আমাদের সাংগঠনিক কমিটি এখন রিভিউ করছে। এবং একজন চেয়ারম্যান হলেই যে আমরা তদন্তের ব্যবস্থা পর্যায়ে নেব না তা না, হওয়ার পর আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ এবিএম রিয়াজুল কবির কাউসার। গোলাম সালাম মিল্লা, আপনি বলুন যে কয়েকটি স্তরের কথা বলছেন, তারপর কোনো খুঁজে পাচ্ছে না, কি মনে হয় আপনার কাছে? বলুন। বলছেন কয়েকটা স্তর পেরিয়ে আসে। আমার প্রশ্নটা হলো কাসার ভাইয়ের কাছে, আমি যদিও আওয়ামী লীগ করি না, কিন্তু যেহেতু আমি মহাজোটেরই একটি অংশ আমি নিজেকে মনে করি, গত নির্বাচনে তাই করেছিলাম। প্রেসিডিয়াম মেম্বার আমার মুখপাত্র একটা গ্রুপের, যুক্তফ্রন্টের মুখপাত্র, এবং আমি সেখানে আমার কিছু বন্ধু বান্ধবও আছেন যারা প্রেসিডিয়ামে অবস্থান করছেন, তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে। তার মুখের কথা, আমি নাম এখানে বলবো না, যে মিলন ভাই এখানে এমপির সাথে উপজেলার দ্বন্দ্ব, উপজেলার সাথে ইউনিয়ন পরিষদ দ্বন্দ্ব, এই যে 5টা নাম দিচ্ছে, যখন নাকি ওই ইউনিয়ন সেন্ট্রালের কথা বললেন, ওইখানে গিয়ে দেখা গেল 3 জনের 3 ক্যান্ডিডেট একই জায়গায়। উদাহরণ মানে বোঝানোর জন্য বলতেছি। আমি স্পেসিফিকলি বলতে চাই, যেটা যেমন বাস্তা ইউনিয়নের কাছে কেরানীগঞ্জ, সেইখানে সভাপতি হলো জিন্নত আলী, দীর্ঘদিনের আওয়ামী লীগের পোল খাওয়া নেতা। তাকে বাদ দিয়ে যিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাকে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। অর্থাৎ মনোনয়ন বাণিজ্যটা আছে। নাম্বার 1 আমি শেষ করি, এবং আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি, যে দলীয় প্রতীকে যে দর্শক যে প্রশ্নটা করেছেন, 3টে ইউনিয়নে 3টে জেলায় হবে না, আর এই কটা হবে। বিজ্ঞ 2জন আইনজ্ঞ আছেন, আমি আইনজ্ঞ নই, ওনারাই ভালো বলতে পারবেন। এই প্রশ্নে ভবিষ্যতে যদি কেউ প্রশ্ন করে তোলে যে এই জায়গায় কেন নৌকা প্রতীক দেওয়া হলো না, তাহলে কি আইন কি বলে সেটা ওনারা ভালো বলতে পারবেন। এই জায়গায় আমি আলোচনায় অংশ নিতে পারি না, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে না মিলন ভাই, এটা আইনগত কোনো না, আপনি বলুন যে 3টে জেলায় কেন দেওয়া হলো না, তাহলে মনে করে আপনি কি মনে করেন কেন দেওয়া হচ্ছে না? দেওয়া হচ্ছে না, হয়তো সেখানে সবাই আওয়ামী লীগ, কেন বিএনপির কোনো অস্তিত্ব নাই, কাকে দিবে? এটা সাধারণ জ্ঞানের। অর্থাৎ একটি মানুষও সেখানে বিএনপি কিংবা বিরোধী দলীয় নাই, এটাই বলতে চাচ্ছি। এটাই বলতে চাচ্ছি আমি, সমস্ত জনগণই সেখানে আওয়ামী লীগ। তাহলে সেই ওপেনটা যদি আমি বলি যে যেই জায়গায়, এই যে আমি একটা দিলাম, আমার বাড়ি মানিকগঞ্জ এরকম আছে যে আওয়ামী লীগের যিনি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকই আছেন, তাহলে সেই সব জায়গা ওপেন করে দেওয়া উচিত ছিল। তাহলে এই যে এক এক জায়গায় এক এক রকম নিয়ম, এটা কিন্তু সঠিক নয়। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে প্রতীকের ব্যাপারটা মাননীয় প্রধানমন্ত্রী ওনারা যেটা সংসদে এনেছেন, ঠিক আছে, এটা কিন্তু ভারতের কংগ্রেসে, ভারতের যে স্থানীয় সরকার বলেন, লন্ডনের ইংল্যান্ডের বলেন, স্থানীয় সরকারের কিন্তু দলীয় প্রতীক হয়, কিন্তু আমাদের গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। এটা ওবায়দুল কাদের সাহেবের কথা, উনি অফিসিয়ালি স্টেটমেন্ট করছেন। আমার ভাই কাউসার ভাই যেটা বললো যে আমরা এইখানে মানে ফ্রিলি কথা বলতে পারেন, এই টেবিল পর্যন্ত কথা আছে, কিন্তু বাস্তবে আমার ভোট আমি কাকে দেব সেটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু বাস্তবতা, আমি কিন্তু এই কথাকে আজকে স্বীকার করতে হবে। কারণ দেখা গেছে যে যিনি নৌকার প্রতীক পাইলেন আর যিনি আওয়ামী লীগের ত্যাগী নেতা, আমি ওই জায়গাটাই এমফাসাইজ করতে চাই, আপনি তাকে বিদ্রোহী বলে প্রশাসন দিয়ে তাকে ঠেকানোর চেষ্টা করতেছেন। আর যিনি নৌকা পাইছেন তিনি তো মনে করতেছেন টিএনও কিংবা এসপি ডিসি সাহেব তো ওই নৌকার বিপক্ষে যেতে পারবে না। এই যে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা তো গণতন্ত্রকে তো আমি বলবো যে এটা আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক দল, সবচেয়ে বৃহৎ দল, আমি
তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, এটা তাদের ভবিষ্যতের জন্য কিন্তু এটা ভালো না। না গোলাম সাহেব, আপনি মনে করেন যে আওয়ামী লীগের দলের ভিতরে গণতন্ত্রের চর্চার কি কোনো সংকট লক্ষ্য করেন? অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ সেই জায়গায় নাই আজকে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনার মাধ্যমে, কাউসার ভাইয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, উনি অনেক উন্নয়ন করেছেন, অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছেন, মানবিকতার উন্নয়ন বলেন, নৈতিকতার উন্নয়ন বলেন, সহিষ্ণুতার উন্নয়ন বলেন, আপনার পারস্পরিক শ্রদ্ধাবোধের উন্নয়ন বলেন, মূল্যবোধের উন্নয়ন বলেন, এটা হয়নি। আজকে এই আওয়ামী লীগের শত্রু কিন্তু আওয়ামী লীগই। আপনারা যদি বলেন বিএনপি, ওনাকে করতে পারেন, ওনার সামনে বলি, ওনাদের দ্বৈত নীতির কারণে ওনারা অনেক খেসারত দিয়েছেন, এটা আমার ব্যক্তিগত মত। উনি একমত হবেন কি হবেন না এটা ওনার ব্যাপার। উনি যেমন যে প্রশ্নটা করলেন যে উনি লাস্টের দিন কেন উইথড্র করলেন, উনি একজন মেয়র প্রার্থী ছিলেন, সেটা উনি বলবেন। আমার কথা হলো কি যে ওনাদের ভুলের কারণে আজকে গণতন্ত্রটা, শুধু আওয়ামী লীগকে একটা দোষ দিলে হবে না, গণতন্ত্রকে যে এই যে উনি, আমি যেটা আমার বিএনপিতে আমার কিছু সিনিয়র বন্ধু আছে, তাদেরকে আমি বলছিলাম আপনারা যে 2014 সনের নির্বাচনে অংশগ্রহণ করলেন না, এটা আপনাদের রাজনৈতিক সিদ্ধান্তে বলছিল, তখন আমার উপর খেপে গেছিল। তারপরে 2018-তে এসে সে আমার সাথে স্বীকার করলো, এই সোনারগাঁয়ে বসে, আপনার সাথে আমার সোনারগাঁয়ে চা খাওয়া হয়, আপনি জানেন, বলছে মিলন ভাই আপনার কমেন্টটা কারেক্ট ছিল, কারণ 2014-তে যদি বিএনপি যদি নির্বাচনে অংশ টিকে থাকতো, অন্তত 70-80টা সিট, যতই ম্যানিপুলেশন বলেন যাই হন, থাকতো, এবং তারা কিন্তু অন্য একটা অবস্থানে থাকতো। তাদের ভুলের খেসারত তারা দিতেছে, ভুলে বড় রাজনীতি বিএনপি। আমি সেই সম্পর্কে বেশি কথা বলতে চাই না। আমি যে কথা বলতে চাই যে বাংলাদেশটা মানুষ এবার আশা করছিল এই ইউপি নির্বাচনে, 18 সনের নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্নবিদ্ধতা আছে, এই ইউপি নির্বাচনটা একটা গ্রহণযোগ্য এবং সবার কাছে প্রশ্নের অতীত হবে। এখানে আমি মনে করি ক্ষতিগ্রস্ত কিন্তু আওয়ামী লীগ হচ্ছে, কারণ ওনারা তো নাই মাঠে। আর ওই আরেকটা কথা উনি ভালো বলছেন যে রাজনীতি হচ্ছে কৌশলী খেলা। কারণ যারা বিরোধী আছে, ওই যে আওয়ামী লীগের ধরেন স্বতন্ত্র প্রার্থী যারা আছে, বিএনপি তারা সাপোর্ট দিতেছে। ন্যাচারালি এখন যদি সে তাকে যদি, এটা তো হতেই পারে রাজনীতিতে একে অন্যের, অর্থাৎ এখানে বিএনপির উন্নয়ন আছে। আমি আবারও আসবো আপনার কাছে, তমিল খন্দকার, আপনি বলুন যে দুজন একই ধারায় বলেছে যে বিভিন্ন জায়গায় যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সংঘাত হচ্ছে আওয়ামী লীগের দলের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে দলীয় প্রার্থীর, এর পেছনে আপনারা আছেন, ইন্ধন যোগাচ্ছেন, যেটি খাঁটি কথ্য ভাষায় যেটাকে বলা হয় যে এর পেছনে আপনারা গিট্টু লাগাচ্ছেন, যেটা কথ্য ভাষায় বলা হয় কোট আনকোট। আপনি কি বলবেন? জি, আপনি দেখবেন যে সরকারের যত ব্যর্থতা, সব কিছুর জন্য কিন্তু বিএনপি দায়ী। এটা কাদের বক্তব্য? সরকারের মন্ত্রীদের বক্তব্য। বিএনপি এই করছে, বিএনপির যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আছেন, তিনি তো বলেনই, এর চেয়ে বেশি বলেন হলো আওয়ামী লীগের যে তথ্যমন্ত্রী আছে, উনি কথাবার্তা নেকেটলি বলেন, কোনো তথ্য উপত্য, কোনো প্রমাণ ভিত্তিহীন ছাড়াই উনি বলতে থাকেন, এবং এমনভাবে বলেন যে কোনো সেন্সেবল মানুষ তখন আর ওই বক্তব্যটা শোনার মতো অবস্থান থাকে না, এটা টিভিটা বন্ধ করে দিতে হয়। এই ধরনের ভাবে বিএনপিকে আক্রমণ করেন প্রত্যেকটা বিষয়ে, যে এটা বিএনপি করছে। এখন প্রশ্নটা হলো যে দেশে যে অবস্থাটা চলছে, এর পিছনে অনেকগুলি কারণ আছে। কারণ হলো, আপনারা ইন্ধন যোগাচ্ছেন কিনা, আমি কথাটা শেষ করি। আমাদের ইন্ধন লাগে না তো, অটোমেটিক। এটা কিভাবে হয় আমি আপনার বলি, যে কাউসার ভাইয়ের একটা কথা একটু জব দিয়ে দিতে হয়, না তো ভুলে যাব। উনি বলছে যে আমরা যে গণতন্ত্র আছে, প্রমাণ হলো যে আমরা কথাবার্তা বলতেছি, আপনারা সরকারের সমালোচনা করতেছেন। 12ই নভেম্বর আমরা প্রত্যেক জেলায় জেলায় আমাদের কর্মসূচি দেওয়া আছে। কী কর্মসূচি? এটা ন্যায্য কর্মসূচি, জনগণের স্বার্থে। এটা বিএনপির কোনো স্বার্থ না, একক স্বার্থ না। বিএনপিরও স্বার্থ আছে, বিএনপির তো জনগণের মধ্যে অন্তর্ভুক্ত। সেখানে এই দ্রব্যমূল্য এবং এই যে জ্বালানি তেলের প্রতিবাদে, বিদ্যুৎ প্রতিবাদে একটা ইয়ে আছে। কিন্তু আমি এই কথায় আসতেছি, বিরতির পর আসে আপনার কাছে আমি ফেরত আসবো। একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নিয়ে বিরতিতে যেতেই হচ্ছে আমাদের। দর্শক, গণতন্ত্রের সংলাপে নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয় ইউপি নির্বাচন, সংঘাত সংঘর্ষ কি অনিবার্য? ফিরছি আলোচনায়। তমিল খন্দকার, আপনি যেখানে শেষ করেছিলেন, আবারও আপনাকে স্মরণ করে দিতে যে প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে
এই সংঘাত সংঘর্ষের মূলে আপনারা আছেন, যেটি এটা হলো যেটা আচ্ছা, বলবার চেষ্টা করলাম। যেটা বলতেছিলাম যে প্রতিটা বিষয়েই বিএনপি আওয়ামী লীগ বিএনপিকে দেখে। কারণ ইনফ্যাক্ট এই আওয়ামী লীগের বা বর্তমান সরকারকে প্রতিরোধ করার জন্য বা তাদের মোকাবেলা করার জন্য সরকার মনে করে বিএনপি তাদের প্রতিপক্ষ। এই জন্যই প্রতিটা বিষয়কে টাইনা টুইনা আইনা বিএনপিকে ঘায়াল করে। দেখেন, বিএনপি কিন্তু প্রথম থেকে বিরোধিতা করছে যে দলীয় প্রতীকে আমরা স্থানীয় নির্বাচনে যাব না। কারণ এটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ঢাকা ভিত্তিক রাজনীতিভিত্তিক রাজনীতিটাকে পুরা ব্যবস্থাটাকে, স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢাকা ভিত্তিক নিয়ে আসার জন্যই কিন্তু এই সিস্টেমটা চালু করলো। এখন দেখেন 3টা জেলা শুরু হয়েছে মাত্র, যে না আমরা নৌকা প্রতীক চাই না। এবং আমি মনে করি এই যে খুন খারাপি হচ্ছে, আগামীতে সব জেলার থেকে বলবে যে আমরা নৌকা প্রতীক চাই না। সেটা আসবে, সেই সময়টা আসতেছে। কাউসার ভাই যে কথাটা বলছিলেন যে এই যে আমরা টকশোতে বলি এখানে গণতন্ত্র আছে, যেটা আমি বলি যে গণতন্ত্র নাই। 12ই নভেম্বর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের বৃদ্ধির জন্য যে প্রতিবাদ, এই প্রতিবাদটা কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকার। এটার মধ্যে 12 তারিখ দেখবে আমরা যেখানে প্রতিবাদ সভাটা করবো, আমরা যাওয়ার আগেই পুলিশ সাদা পোশাকে এবং পোশাকীয় অবস্থায় প্রচুর পুলিশ থাকবে, যারা যে দিকটা পারবে থাপায় খালি গাড়ির মধ্যে তুলবে, টান দিবে আর গাড়ির মধ্যে তুলবে, এইভাবে লাঠিচার্জ করবে, মিছিলটা করতে দেবে না। তো এই অবস্থার মধ্যে হলো বিএনপির গণতন্ত্র চলছে। এখন প্রশ্ন হলো এগুলি হয় কেন? এই যে দেশের রাজনীতিটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে আসলো, দলীয় প্রতীকে নিয়ে আসলো, এটার কারণটা হলো দেশে এখন রাজনীতি নেই। দেশটাকে একদিকে চলছে হলো ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য ক্ষমতাকে সিস্টেমটা চালু করা হচ্ছে বিভিন্নভাবে, বিরোধী দলকে প্যারালাইজ করে দেওয়া হচ্ছে, আর অন্যান্যভাবে দলীয় নমিনেশন এইসব ব্যাপারকে নিয়ে টাইনা আইনা ক্ষমতাকে কুক্ষিগত করা হচ্ছে। এবং এইটার কারণে হয়েছে কি যে ভাগ বাটোয়ারার বিষয়টা এখন বাইরে গেছে গিয়া। এই ভাগ বাটোয়ারা কম্পিটিশন করতে গিয়া এখন যে এক শ্রেণীর লোক আছে যারা রাজনীতি করে না, তারা এটা এক বিষয়ে একটা পটু, তারা এই মনোনয়ন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য যেমন একটা বাণিজ্য, কন্ট্রাক্টারি বাণিজ্য একটা বাণিজ্য আছে না, মনোনয়ন বাণিজ্য একটা বাণিজ্য, বড় ধরনের বাণিজ্য। এই বাণিজ্যের মধ্যে কিছু এক্সপার্ট লোক আছে, যেটা ত্যাগী নেতাকর্মীরা পারে না। ত্যাগী নেতাকর্মীরা এটা তাদের পক্ষে এই মনোনয়ন বাণিজ্যতে কন্টেস্ট করা সম্ভব না। আরেকটা বিষয় হলো এই যে আমরা বলি যে রাজনীতিতে ত্যাগী লোকের মূল্যায়ন নেই, এই যে ত্যাগী কথাটা ভবিষ্যতে ওই ডিকশনারিতে পাওয়া যাবে, ইন প্র্যাকটিস পাওয়া যাবে না। যার টাকা আছে তার পদতলে হবে এখন রাজনীতি। যার প্রভাব অন্যভাবে প্রভাব আছে, যে আন্ডারওয়ার্ল্ডকে মেনটেন করতে পারে, কোটি কোটি টাকা ব্যাংক লুট করে কোটি কোটি টাকা বানাইতে পারে, এক ব্যাংকের ডিফল্টার আরেক ব্যাংকের ডাইরেক্টর, এই দেশে আমাদের যে চলছে ওই ব্যবস্থাটার মধ্যে আপনি দেখবেন এক সময় ছিল যে এই যে পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করতো, এটা কিছুদিন আগে বলছে ভারতের প্রধান বিচারপতি বলছে যে আগে এই পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করতো আইনজ্ঞরা, যার জন্য সেখানে আইন বিষয়ে ডিবেট হইতো। সেই ডিবেটটা এখন আর নাই। এখন ডিবেটটা নাই এই জন্য যারা 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 মেধাসম্পন্ন ব্যক্তি, যারা জ্ঞানীগুণী ব্যক্তি, যারা আইন সম্পর্কে জানে, আইনের চর্চা করে, তারা এখন পার্লামেন্টে যেতে পারে না। পার্লামেন্ট এখন হয়ে গেছে গা ব্যাংক লুটেরাদের প্রতিনিধিত্ব করে। এবং যাদের এই যে দেখেন আপনার এই মাননীয় প্রধান, একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী, একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নিয়ে আবার এরপর আমার একটু বলতে। দর্শক আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে প্রশ্নটি। হ্যালো, মহাখালী থেকে বলছি। আমার কোশ্চেন হচ্ছে কাউসার ভাইয়ের কাছে, যে এই যে আমরা দেখতেছি যে মানে অদলীয় বা আপনার হাইব্রিড যেটাই বলা হয়, তাদের যে নির্বাচন সিলেকশন কমিটি যারা আছে, তারা যে নির্বাচিত নমিনেশন দেন, সেই নির্বাচন কমিটির বিরুদ্ধে দলীয় কোনো সংবিধানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আছে কিনা, যদি থাকে কারো বিরুদ্ধে এই পর্যন্ত আমরা নিতে দেখি না কেন? আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে একটু আগে উনি বললেন যে সব করাচ্ছে হচ্ছে আওয়ামী লীগ, তাহলে যদি আওয়ামী লীগ এইসব
নির্বাচন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তাদের আইনের আওতায় এনে এবং তাদের ক্যান্ডিডেটদের আইনের আওতায় এনে কেন বিচার করা হচ্ছে না? এই হত্যাকাণ্ড দিন ধন্যবাদ কেন বাড়ছে? ধন্যবাদ দর্শক। রাজিল কবির কাউসার, আপনি বলুন যে কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেটি হচ্ছে যে দর্শক যেটা বলেছেন যে আপনারা বলছেন যে বেশ কিছু প্রার্থিতা বাতিল করেছেন আপনারা যখন জানতে পেরেছেন, তাহলে যারা তাদেরকে প্রার্থিতা দিল ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত দিল, এদের বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? যারা পেছনে নাটাই ঘোরাচ্ছে বা খেলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নজির আছে কিনা আপনাদের? ব্যবস্থা তো আইনগতভাবে নেওয়া হবে না, সাংগঠনিকভাবে সেটা নিয়েছেন কিনা? গঠনতন্ত্র মোতাবেক সেটা আমাদের একটা পর্যালোচনা কমিটি হচ্ছে, বিভাগীয় কমিটি সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে, আপনারা অচিরেই দেখতে পারবেন। একটা জিনিস খেয়াল করবেন, গতবার যখন নির্বাচন হয় তখন আমাদের দল থেকে বলা হয়েছিল যদি কোনো বিদ্রোহী প্রার্থী হন আগামীতে তারা কোনো নৌকা প্রার্থী পাবেন না। এবার লক্ষ্য করে দেখবেন গতবারের কোনো বিদ্রোহী প্রার্থীকে এবার নৌকা প্রতীক দেওয়া হয় নাই, যদিও কোনো না কোনোভাবে কেউ পেয়েছে, পরবর্তীতে সেটা বাতিল না। প্রশ্নটি হচ্ছে যে প্রার্থীর কথা বলছি না, যারা অদলীয় লোকগুলোকে মনোনয়ন দিল বিভিন্ন স্তর ভেদ করে, সেই সংগঠনের যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের দুই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কাউসার, একটা টেলিফোন আছে, ফোনটা নিয়ে দর্শক আপনার পরিচিতি বলুন, আপনার প্রশ্নটি অত্যন্ত সংক্ষেপে বলতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম, আমি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা থেকে বলছিলাম। এই দলীয় মনোনয়নটা দয়া করে আপনারা বন্ধ করার ব্যবস্থা করুন, এই নমিনেশন বাণিজ্য বন্ধ করুন, সংঘর্ষ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমার ইউনিয়নে আমরা আওয়ামী লীগের দুই প্রার্থীর সংঘর্ষে আমরা আমাদের জীবন যায় অবস্থা। ইতিমধ্যেই আওয়ামী লীগের একটা অংশ আর একটা অংশের প্রার্থীর দলীয় সমর্থকদের রক্ষাটা থেকে শুরু করে এমন কিছু নাই যেটা হচ্ছে না। আমরা বাঁচতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা আমাদের ভোট আমরা। ধন্যবাদ আপনাকে। দর্শক যে প্রশ্নটা করেছিলেন, দেখুন ইতিমধ্যে যে কটে ঘটনা হয়েছে আমরা দেখেছি, প্রত্যেকটা কিন্তু বিভাগীয় মামলা হয়েছে, মামলাগুলি তদন্তাধীন আছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তৈমুর ভাই যেটা শুরু করেছিলেন, অনেকগুলো বিষয় আমাদের বলার করেছেন। হ্যাঁ, দেখুন ওনাদের ব্যর্থতা আমরা বা জনগণ তো নিতে পারে না। আমরা বলবো বিএনপিতে এখন রাজনীতি নেই, নেতৃত্ব নেই, জাতি বুঝতে পারে না এই দলটার নেতৃত্ব কারা দিচ্ছেন। এবং উনি দেখুন একটা উদাহরণ দিয়েছেন, 12ই নভেম্বর একটা সভা করবেন, কি হবে আগে বলে দিয়েছেন। সভা হবে, সবার শেষে একটা মারামারি হবে, একটা নিউজ হবে। দেখুন গত পরশুদিন ওনাদের সবাই কেন্দ্রীয় অফিসে একটা স্মরণ সভা ছিল। স্মরণ সভায় ওনাদের মহাসচিব মির্জা ফখরুল আহমেদ কি বক্তব্য দিয়েছেন এটা কিন্তু সারা জাতি শুনেছে। ওখানে তো পুলিশ ছিল না, আওয়ামী লীগ ছিল না, কি বক্তব্য দিয়েছে, অর্থাৎ যে কোনো সবাই এই গ্রুপিংয়ে একটা মারামারি হবেই, এবং এটাই নিউজ। এবং যেটা তোমার আগে বলে ফেলেছেন যে 12 তারিখ এটা হবে। দেখুন একটা মিটিং হয় 2 ঘন্টা 3 ঘন্টা চলে, কিন্তু যখন মিটিংটা শেষ সময় আসে তখনই একটা সমস্যা হয়, হয় নিজেরা চেয়ার ভাঙাভাঙি করবে, নয়তো পুলিশকে ডিল দেবে। অর্থাৎ এটা নিউজ দিতে হবে। এটা এই ধরনের অবস্থাতে বেশি দিন আগানো যাবে না। হ্যাঁ, আমরা যেটা বলতে চাই, দেখুন 2016 সালে তোমার অনেকগুলো কথা বলেছেন, এখানে প্রায় 2600 ইউপিতে জয়ী হয়েছিল আওয়ামী লীগ, বিএনপি কিন্তু হয়েছিল 372টিতে। হ্যাঁ, তখনও স্বতন্ত্র ছিল 882 জন। এবার ইতিমধ্যে যারা নির্বাচিত হয়েছেন সেখানে কিন্তু আওয়ামী লীগ স্বতন্ত্র হয়েছেন 49 জন, জাপার আছে, জেপির আছে, ইসলামিক আন্দোলনের আছে, 2 দফায় কিন্তু অনেকেই নির্বাচিত হয়েছেন। তাহলে ওখানে কি আওয়ামী লীগ নেই? আওয়ামী লীগের প্রার্থী নেই? বাংলাদেশের এমন কোনো ওয়ার্ড, এমন কোনো ইউনিয়ন আছে এখানে আওয়ামী লীগের সংগঠন নেই? তারপরে কি নির্বাচন হচ্ছে না? আমরা যে প্রত্যাহার মনোনয়ন বাণিজ্যের ভিতর দিকে তারা নির্বাচিত হচ্ছে না, এটা তো নির্বাচন করেই হচ্ছে। দেখুন মিলন ভাই যেটাতে শুরু করেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর আসলে একটা বড় ফেস্টিভ্যাল এই নির্বাচন। এখানে কিন্তু চেয়ারম্যানের পাশাপাশি 9 জন মেম্বার এবং 3 জন কাউন্সিলর থাকেন। এবং এখন যদি 9টা ওয়ার্ড, নির্বাচনটা কিন্তু একটা গ্রাম ভিত্তিক, ওয়ার্ড পাড়া ভিত্তিক, এবং এখানে একটা ব্যাপক মেম্বাররা কিন্তু ব্যাপক ভোটার আনেন। কিন্তু আমার তৈমুর ভাইরা প্রতিনিয়ত বলেন ভোটার দেখা যাচ্ছে না, ভোটার আসে না। দেখুন গত নির্বাচনেও প্রায় 77% ভোট পড়েছিল, ইতিমধ্যে প্রথম দফে 65%, দ্বিতীয় দফে 69.3% ভোট পড়েছে। এরা কি ভোটার না? এটা তো স্বাভাবিক।
70% ভোট পড়লে 2 শতাধিক তো আবার বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। না, দেখুন নির্বাচনী আইনে বিনা ভোটে নির্বাচন অবৈধ না, বেআইনিও না। অবৈধ না, কিন্তু বেআইনি ক্ষতিগ্রস্ত করে কিনা আপনি কি বলবেন? একটা প্রক্রিয়ায় এখন 3 জন প্রার্থী হলো, কোনো না কোনো কারণে 2 জনের প্রার্থীতা বাতিল হয়ে গেল, কারণ নির্বাচনী আইনে তো মনোনয়নপত্র বাতিল হওয়ার অনেকগুলি নিয়ম আছে। তাহলে কি সে বিনা পদ্ধতিতে হবে না? প্রথমত সে যদি ফি না দেয় বা নমিনেশন পূরণ একটা সিগনেচার না দেয়, তারটা বাতিল হয়ে যাবে। তাহলে কি বিনা পদ্ধতিতে হবে না? ওনারা যে 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, সেখানে 59 জন নির্বাচিত আচ্ছা, হয় নাই। আমরা আলোচনা শেষ পর্যায়ে আছি। বাংলাদেশের সব নির্বাচনেই রিয়াজুল 2 কবির, থেকে 5% রিয়াজুল কবির, নির্বাচিত আপনি হয়। আপনারা বলেন যে 3টি জেলায় আপনারা প্রতীক ছাড়া নির্বাচন করছেন, প্রতীক দিবেন না। ভবিষ্যতে কি প্রতীক কি আপনারা দেখুন, নির্বাচন যে করবেন কিনা, 3টা যে পরিস্থিতি বিরাজ করছে, যে 3টা সংখ্যায় বলতে জেলায় হবে। হচ্ছে, এই 3টা জেলায় আমাদের আওয়ামী লীগের দুর্গ। বরাবর এখান থেকে এমপি নির্বাচিত হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অর্থাৎ একক সংগঠন বলা যায় আওয়ামী লীগের। তারপরে 2-1টি উপজেলা বাদ আছে। গোপালগঞ্জে সব উপজেলায় হচ্ছে না, 2টা উপজেলা বাদ আছে। স্থানীয় অবস্থার ভিত্তিতে এটা করা হয়েছে। যেমন কিশোরগঞ্জে সেখানে হতে পারে, কারণ আমরা মনে করি সব প্রার্থী আওয়ামী লীগের, একটা কম্পিটিশন হোক। সরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? থাকতেও পারে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। প্রতীকী নির্বাচনটা কি ভবিষ্যতে না, পরিকল্পনা আছে সেটা কিনা, যে আপনাদের বিরুদ্ধে কথা সময় বলছে? যে কারণে আমরা এটাকে দলীয় করেছিলাম, তৈমুরবাদের কারণে। তৈমুরবাদ তো নির্দলীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তে বাতিল হয়েছে। হয়তো সেই অবস্থা হলে আমরা করতে পারি, সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করে। পর্যবেক্ষণ করছেন আপনারা। আবার এটা হতে পারে, দেখুন দেশ কিন্তু চালায় একটা দলীয় সরকার, যে দল ক্ষমতায় আসে, তাহলে জেলা পরিষদ, উপজেলা আমরা পরিষদ, একদম সিটি শেষ পর্যায়ে কর্পোরেশন আছি। ওই দলের প্রতিনিধি থাকবে, এটা তো স্বাভাবিক। ধন্যবাদ এতে আপনাকে উন্নয়নের গোলাম কাজগুলো সালাম দ্রুত হবে। মিলন। এক chain of command এ হবে। আপনি বলুন। যে আমি বগুড়া থেকে জহিরুল ইসলাম সাহেব, উনি মনে হয় আওয়ামী লীগেরই একজন স্থানীয় নেতা। বলছি এটা হ্যাঁ, যে আমি বলছে, আওয়ামী লীগ। আমি তার কথার তার ভিতর খুব যে সংক্ষেপে, 1 মিনিটে অনুভূতি বলতে এবং হবে। রক্তক্ষরণ শুনেছি। আমি তার সাথে ব্যক্তিগতভাবে সহমত পোষণ করে বলতে চাই, ভবিষ্যতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে, ভালো নির্বাচনের স্বার্থে যোগ্য ত্যাগী নেতারা যাতে নির্বাচন করতে পারে, সেটা মানে কোনো প্রতীক ছাড়া, অর্থাৎ দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে ভালো হয়, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু বলছেন 1 মিনিট সময় আছে, অর্থাৎ আপনি চেয়েছেন যে দলীয় মনোনয়ন নয়, দলীয় মনোনয়ন, প্রতীকে কারণ নয়, আমরা সেই স্টেজে প্রতীকে নয়। জি, গণতন্ত্রকে বলুন। সে প্রাতিষ্ঠানিকভাবে আনতে পারি নাই। জি। বা ভারত কিংবা না, সেটা দলীয় মনোনয়ন হতে পারে, জাতীয় প্রতীক না হতে পারে। হ্যাঁ, যাতে ওইটাই আরো অন্য প্রতীক দলীয় যে কলকাতায় আছে, কলকাতায় স্থানীয় প্রতীক অন্যটা। দলীয় প্রতীক ছাড়া দলীয় মনোনয়ন হতে পারে, জাতীয় প্রতীক ছাড়া। দুজন বিজ্ঞ ইয়ের কাছে আমার প্রশ্ন, সরকার চলছে সংসদীয় পদ্ধতিতে, স্থানীয় সরকার চলছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে। এই জায়গাটা আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের বলতে আমি আইনজ্ঞ ছাড়া মূলত এটা সংসদ সদস্য যারা আছেন তাদেরকে এই জায়গাটা ভাবতে হবে নতুন করে। 3 নম্বর হচ্ছে আপনার উদ্দেশ্যে যেটা বলতে চাই, যে এই যে আপনি আওয়ামী লীগের অনেক সমালোচনা করেন, আওয়ামী লীগের তো সমালোচনার জায়গা অনেক আছে, শেষ করতে হবে মিলন ভাই আপনাকে। সেটা হলো যে এই যে আপনাকে যে বসিয়ে দেওয়া হলো, এই যে আপনার মতো একজন ত্যাগী নেতাকে, রাজনীতিবিদদের হাতে রাজনীতি, আপনি তো একজন রাজনীতিবিদ, আজকে আপনাকে খুশি করার জন্য বলতেছি না। আপনি এই যে বিএনপি যে কাজটা করলো, একই দোষে দুষ্ট কিন্তু আওয়ামী লীগও বিভিন্ন জায়গায় আছে। সুতরাং আপনাদের এই 2 দলের যে এটা চলছে আমার জনগণের উপর, এর থেকে জাতি রেহাই চায়। আপনারা একটু সংস্কার আনেন নিজেদের মধ্যে, চিন্তায়, চেতনায়, কর্মসূচিতে। আমি 2 দলের উদ্দেশ্যে হাম্বলি বলতেছি। আপনি কি সংস্কারবাদী? না, রাজনৈতিক দলের? সংস্কার মানে পরিবর্তন। জি, আমি আপনি চিন্তা কি পরিবর্তনের পক্ষে? আমি পরিবর্তনের পক্ষে। জি। ধন্যবাদ আপনাকে তৈমুর খন্দকার। আমাদের একদম সময় নেই, আপনি শেষ করুন। যদি আপনি সময় চেষ্টা না করুন। থাকে তবে আমি একটা কথা বলতে চাই। জি, বলুন। এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো আমাদের একটা বসবাসযোগ্য একটা অবস্থান রেখে যেতে হবে। আমি মনে করি যে রাজনীতি দেশে থাকবে, তবে রাজনীতিটা যেন এটা গুণগত উন্নয়ন হয়, গুণগত পরিবর্তন হয়। আমাদের রাজনীতিটা কিন্তু এখন রাজনীতিকদের হাতে নাই, এবং এটা গুণগত পরিবর্তন হয় নাই দেখেই কিন্তু হাইব্রিড ওলারা ঢুকতে পারতেছে, এবং হাইব্রিড ওলারা তাদের জন্য কিন্তু সর্বরাস্তাই খোলা। হ্যাঁ, আজকে যারা ক্ষমতায় আছে, এই পরবর্তী সময় যে ক্ষমতায় আসবে, গুণগত পরিবর্তনের সেই ভেতর রাস্তা দিয়ে তাদের জন্য খোলা। এই জঞ্জালগুলো রাজনীতি থেকে সরে যেতে পারে। ধন্যবাদ আপনাদের 3 জনকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। পুনঃপ্রচার হবে সকাল 7:30 আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.